ডেকেছো? হ্যাঁ বাবা, দীপক এখনো বাড়িতে ফেরেনি। আরে 3:30 বেজে গেছে। আরে সেই জন্যই তো জানি না ছেলেটা কোথায় পড়ে আছে। চল তো ওর স্কুলে গিয়ে একবার দেখি। হ্যাঁ, চল চলো। চল। জানি না দীপকটা কোথায় গেল। হতে পারে ওর এক্সট্রা ক্লাস ছিল। কোনো এক্সট্রা ক্লাস ছিল না ওর আজকে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। প্রত্যেক দিনই 2:45-র মধ্যে তো ও বাড়ি চলে আসতো, আর আজকে 4:30 বেজে গেছে, এখনো বাড়ি ফেরেনি। একদিকে দীপক গুপ্তাকে খোঁজার জন্য তার বাড়ির লোকেরা পুরো দিল্লিতে ওলটপালট করে দিয়েছিল, আর অন্যদিকে সুনীল নিজের কিডন্যাপিং এর প্ল্যানের দ্বিতীয় তথা গুরুত্বপূর্ণ ভাগ পরিণতি দিতে চলেছিল। কিন্তু সুনীলের সামনে ছিল একটা জটিল সমস্যা, প্রিয়া। সুনীল, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি করতেটা কি চাইছো? হ্যাঁ, কি করতে চাইছি? স্বাধীন হতে চাইছি, আর সেটা করবে দীপকের বাবা। দীপকের বদলে আমরা 75 লাখ টাকা চাইবো। দীপকের বদলে তোমরাই বাচ্চাটাকে হ্যাঁ, কিডন্যাপ করেছি, আর যতক্ষণ না টাকা পাচ্ছি ও আমাদের সঙ্গেই থাকবে। সুনীল দাদা, দরজা খোলো না। ও শিট! এখান থেকে বাড়ি ও যাবো। ভাওয়াল করার আগে আমাদের কিছু করতে হবে। অতুল, দাঁড়াও, আমি তোমাকে আস্তে কথা বলো, আস্তে কথা। তুমি কেন বাইরে? দিদিটা চিৎকার করছে কেন? সুনীল দাদাকে ডাকো না। সুনীল দাদা, সুনীল দাদাকে ডাকো না। সুনীল দাদা, সুনীল দাদা। বাচ্চাটার কিচ্ছু হবে না, শুধু টাকাটা নেব আর মুম্বাই ফেরত চলে যাব। আমরা আরো একবার স্ট্রাগল করার সুযোগ পাবো, খুব অনেস্টলি স্ট্রাগল করব, নিজেদের স্বপ্ন সত্যি করব। কারোর বাবা আমাদের আটকাতে পারবে না, আমাদের নিজেদেরও নয়। হয়ে গেছে ভাই, ছেলেটা 6 ঘন্টা পর্যন্ত অজ্ঞান থাকবে। ঠিক আছে। সুনীল, আমি এর অংশীদার হতে পারবো না। এটা ভুল, আর আমি এইভাবে নিজের জীবন গড়তে চাই না। দিস ইজ দ্য ক্রাইম। করতে চাই না মানে কি? কিডন্যাপিংটা অলরেডি হয়ে গেছে, এবার পরের গেমটা আমাদের সঙ্গে খেলতে থাকো। একদম না। আরে তুমি কি করছো এটা? তুমি হ্যাঁ কি করছো? বুঝতে পারছো না? তুমি জানো না আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? হয়তো তোমার থেকেও বেশি, হয়তো সব থেকে বেশি। দেখো, এটাই একমাত্র সুযোগ আমাদের মুম্বাই ফিরে গিয়ে স্টার হওয়ার। আর যদি তুমি সেটায় বাধা দাও, আমার প্ল্যানটাকে নষ্ট করার চেষ্টা করো, তাহলে না চাইলেও আমি তোমাকে এই প্ল্যানে টেনে আনতে বাধ্য হব। বুঝতে পেরেছো? আর না চাইলেও তুমি এই প্ল্যানটার অংশীদার হয়ে গেছো। তোমার কি হয়েছেটা কি সুনীল? ইউ আর টকিং লাইক এ ক্রিমিনাল। সত্যি জানো প্রিয়া, আমি ক্রিমিনালের ক্যারেক্টারটা গুলে খেয়েছি। আর একজন ভালো একটা তো সেই না যে নিজের ক্যারেক্টারটাকে খুব ভালো করে করে। দেখো, এই ক্যারেক্টারটা প্লে করে আমি একদিন অনেক বড় স্টার হয়ে যাব, খুব তাড়াতাড়ি। আমি তোমাকে আমার স্টারডামে ইনভাইট করছি, তুমি আসতে না চাইলে এসো না, কিন্তু মাঝখানে এসো না। বুঝতে পেরেছো? বাধা দেওয়ার চেষ্টা করো না। স্কুল অথরিটি বলছিল যে দীপক ক্লাস অব্দি স্কুলেই ছিল, আর ওর কোনো এক্সট্রা ক্লাসও ছিল না। আর স্যার, শুনলাম যে ছুটি হওয়ার পর ও বন্ধুদের সাথে বাইরেও বেরিয়েছিল। আপনার ছেলে দীপক স্কুল থেকে রোজ বাড়িতে হেঁটে ফেরে? আমি তো আপনাকে বললাম যে ও পায়ে হেঁটে যাতায়াত করে। 6 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে স্কুল। 1:40 স্কুল ছুটি হয়, 1:45-এর মধ্যে তো প্রতিদিন বাড়ি চলে আসে। আরে কান্নাকাটি করে কি হবে? চুপ করো। আমি ওর সব বন্ধুদের বাড়ি চেক করেছি, ও কারোর বাড়ি যায়নি। এমন কেউ আছে যার সাথে ও যেতে পারে? কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন? কেন যাবে? কার সাথে যাবে? তাও কাউকে কিছু না বলে। 13 বছর বয়স ওর। গুপ্তাবাবু, মহিমানগর যেখানে আপনার ছেলে স্কুল বা বাড়ি, খুব জমজমাট এলাকা সেটা। যদি আপনার ছেলেকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, ও চিৎকার করতো। দেখুন, আমরা এই জন্যই জিজ্ঞাসা করছি, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন এরকম কেউ যাকে আপনার ছেলে আগে থেকে চিনতো, যে কথা বলে ভুলিয়ে আপনার ছেলেকে নিয়ে যেতে পারে? আমি তো এটাই বুঝতে পারছি না, কেউ আমার ছেলেকেই কেন কিডন্যাপ করবে? আপনার ছেলের ফটোগ্রাফ, সমস্ত ডিটেল আমরা সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আপনার ছেলেকে আমরা ট্রেস করতে পারবো। প্রিয়া, আরে না খেয়ে থাকলে কারোর কোনো প্রবলেম সলভ হয়েছে নাকি? জাস্ট গেট আউট, ওকে? গেট আউট তো আমরা দুজনেই হব, সোজা মুম্বাই। তবে এখন এখান থেকে কেউ যাচ্ছে না,
না আমি আর না তুমি। প্লেট এখানে রাখা থাকলো, প্লিজ খেয়ে নিও। সুনীল, ওর জ্ঞান আসছে। পরের ডোজটার আগে ওকে এটা খাইয়ে দিস। এটা তো আমি করে ফেলবো ভাই। তুই টাইম দেখ, কটা বাজে? 11:30 বেজে গেছে। তুই যাসনি এখনো? আরে ভাই যাচ্ছি, এদিকে বেফালতু প্রিয় ওভার অ্যাক্টিং চালু করে দিয়েছে। ঠিক আছে ভাই, তুই দেখ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আমরা এখনো এখানেই কেন আছি? আমি বাবার কাছে যেতে চাই। প্রিয়া সারা রাত ঘুমায়নি, ঘুমোবেও না। খেয়াল রাখিস ওর। হ্যালো গুপ্তা বাবু, আপনার ছেলেকে আমি কিডন্যাপ করেছি, তার জন্য আপনাকে আমায় টাকা দিতে হবে। হ্যালো গুপ্তা, যদি টাকা দিতে চাস। হ্যালো গুপ্তা বাবু, তোর ছেলেকে কিডন্যাপ করেছি আমি। হ্যালো গুপ্তা, 75 লাখ টাকা। ওই ক্যারেক্টারকে নিজের পার্সোনালিটির সাথে মিশিয়ে নিন, কুলে খান। ওর পৃথিবীটা দেখুন, ওর জীবনটা যাপন করুন। ও কিভাবে ভাবে সেটা ভাবুন। হ্যালো, হ্যালো গুপ্তা, হ্যাঁ কে বলছেন? বলতে তো তুই চাস দীপকের সঙ্গে। কোথায় আছে আমার ছেলে? ঘুমোচ্ছে আমার পকেটে। তোমার কত টাকা চাই বলো? তুমি তুমি যা চাও আমি তাই দেব। কত দিতে পারবি নিজের ছেলের জন্য? তুমি বলো, তুমি যা বলবে আমি তাই দেব। বলো তুমি। 75 লাখ। আর এটা মনে রাখিস যে এটা কোনো ডিল নয়, ফিজ। তোর ছেলের প্রাণের ফিজ। না 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 না, আমি কোনো দরাদরি করব না। তুমি বলো টাকা কোথায় চাই, কখন চাই, কবে চাই, আমি ঠিক নিয়ে পৌঁছে যাব। আরে কি ব্যাপার গুপ্তা বাবু, আপনি তো খুব ঝটপট ঝটপট করছেন। সত্যি করে বলুন, পুলিশ দাঁড়িয়ে রয়েছেন আপনার পাশে যে আপনাকে এগুলো প্রম্পট করছে? গেছিলেন না পুলিশের কাছে? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি কমপ্লেনও করেছিলাম, কিন্তু আমি কমপ্লেন উইথড্র করে নেব। বলবো আমার ছেলে পেয়ে গেছি। আপনি তো আমার মতো ডায়লগ বলছেন। সাবাস। সবার আগে কালকে তুই পুলিশ থেকে কমপ্লেনটা তুলে নিবি, আর তারপর আমি তোকে ফোন করব, পরের কথাগুলো বলবো। আর তার মাঝখানে যদি তুই স্ক্রিপ্টে কোনো চেঞ্জ করার চেষ্টা করিস বা নিজের মনের মতো ডায়লগ বলিস, তাহলে তোর ছেলের সিন আমি স্ক্রিপ্ট থেকে কেটেই দেব। বুঝতে পেরেছিস? তোর ছেলেকে কিন্তু মেরে ফেলবো। না না না, এরকম করো না প্লিজ, প্লিজ এরকম করবেন না প্লিজ। এরকম এরকম এরকম। হ্যালো হ্যালো, কোথায় আমার ছেলে? কি হয়েছে? কিডন্যাপ হয়ে গেছে। 75 লাখ টাকা চাইছে। বাবা, কিন্তু আছে কোথায়? আরে কিডন্যাপ হয়েছে যখন কিডন্যাপারের কাছেই আছে। ও কি আমায় ঠিকানাটা বলে দেবে? পাগলের মতো কথা বলছিস? পুলিশকে কিছু বলবে না, পুলিশকে কিচ্ছু বলো না। আমার ছেলের যদি কিছু হয় না, তাহলে দেখবে তুমি। আরে ও শুধু তোমারই ছেলে, আমার কেউ নয় ও। আরে ও তো আমারও ছেলে। আরে ভাই, তুই কেন চিন্তা করছিস? ওরা আমাদের কাছে পৌঁছতে পারবে না। ব্যাস ভাই, তাড়াতাড়ি যেন মাথা থেকে চাপ কমে। কাল সকালে একটা জায়গা ঠিক করতে হবে আমাদের দুজনকে। আর একটা বুদ্ধি এসছে, দিল্লিতে নয়, বাইরে কোথাও দেখা করব। সুনীল, অতুল, প্লিজ আমি হাত জোড় করছি, জাস্ট ড্রপ দিস আইডিয়া। তোমরা দুজন ফেসে যাবে। আরে তুমি কি বলছো? বি পজিটিভ প্লিজ। আমাদের প্ল্যান একদম ঠিকঠাক দিকে যাচ্ছে, আর কালকে আমরা টাকাও পেয়ে যাব 37.5 লাখ। এটা পাগলামো। আমি এই প্ল্যানের অংশ কোনোদিন ছিলাম না, না আছি না থাকবো।
এটা ঠিক পদ্ধতি না সুনীল। তাহলে পদ্ধতিটা কি বলো না? কেউ আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিয়েছে? কেউ কি আমাদের ওখানে থাকতে পর্যন্ত দিয়েছে? এই যে টাকার স্বপ্ন দেখছো না তুমি সুনীল, এটাও তোমাকে কোনো সম্মান দেবে না। টাকা হলো পাওয়ার। টাকার ক্ষমতাকে আন্ডারএস্টিমেট করো না প্রিয়া। টাকার জন্য গুপ্তা ওর ছেলেকে পেয়ে যাবে। টাকার জন্য আমরা আমাদের বাবা মার দয়া থেকে মুক্ত হব। টাকা আমাদেরকে স্টার বানাবে। ইউ হ্যাভ কমপ্লিটলি লস্ট ইট। তুমি পাগল হয়ে গিয়েছো। অপরাধের নেশায় বুধ, সুনীল আর অতুল নিজেদেরকে বুঝিয়ে নিয়েছিল যে তারা এই কিডন্যাপিং এ সফল হয়ে যাবে আর মুক্তিপণের টাকা দিয়ে তারা নিজেদের স্বপ্ন কিনতে পারবে। আর অন্যদিকে একজন হতাশ এবং হয়রান কোটিপতি বাবা নিজের সন্তানকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে গিয়েছিল। আর তৃতীয় দিকে ছিল পুলিশ, যারা শয়ে শয়ে এরকম অপরাধী আর ভিকটিমদের হতবাক বাড়ির লোকদের দেখেছে। তারা ঠান্ডা মাথায় অপরাধটা থামিয়ে অপরাধীর কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। আর সুনীলের একটা টেলিফোন কল ইনভেস্টিগেশনের খাতা খুলে দিল। কিন্তু আপনি কি করে জানলেন? আমরা কি করে জানতে পারলাম? আমরা আসলে আপনার ফোন ট্যাপ করছিলাম। আমার ফোন আমার অনুমতি ছাড়া? আপনার অনুমতি না নিয়েই তো আপনার ছেলেও কিডন্যাপ হয়েছে। আমি আমার ছেলেকে অক্ষত ফেরত চাই। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু আমার যায় আসে আপনার ছেলেকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেওয়া আর ওই কিডন্যাপারদের তাদের ঠিক জায়গায় পৌঁছানো। আপনি কথা শুনছেন না কেন? যদি আপনি আমার ছেলের ভালো চান তো প্লিজ প্লিজ এই কমপ্লেন ক্যান্সেল করে দিন। প্লিজ চলে যান এখান থেকে। পুলিশের কাছে গেলে বাচ্চার মুখ আর কোনোদিনও দেখতে পাবে না। এটা সব কিডন্যাপারদেরই একটা স্ট্যান্ডার্ড ডায়লগ। আর আপনি এটাই ভাববেন না যে আপনারা ঠিক দিকে এগোচ্ছিলেন আর আমরা ঢুকে বিগড়ে দিয়েছি। আমরা শুধু একটাই কাজ বিগড়াবো, আর সেটা হলো কিডন্যাপারদের। শুনুন, যখনই কিডন্যাপারদের ফোন আসবে ওদের বলবেন আপনি পুলিশ কমপ্লেন তুলে নিয়েছেন আর টাকা কোথায় নেবে বলছে জেনে নিন। স্যার, কল কোনো রতন চৌরাশিয়ার ফোন থেকে এসেছিল, লখিমপুর, উত্তরপ্রদেশ। ইউপি পুলিশকে ট্র্যাক করতে বলে দিয়েছি। পরিষ্কার বোঝা যাচ্ছে রতন চৌরাশিয়া কিডন্যাপার নয়, কিন্তু এই রতন চৌরাশিয়াই আমাদেরকে কিডন্যাপারের কাছে নিয়ে যাবে। স্যার, আপনার ছেলে সেই সময় কেন চিৎকার করেনি যখন তাকে কিডন্যাপ করা হয়? আমার মনে হচ্ছে কিডন্যাপার হয়তো খুবই ফ্রেন্ডলি টাইপের লোক, যে 4-5 মিনিটের মধ্যেই কারোর সাথে বন্ধুত্ব করতে পারে। বা হয়তো দীপক ওকে আগে থেকে চিনতো। আমাকে বলুন, আপনার বাড়িতে কাজ কে কে করে? এখানে আমার দুজন লোক কাজ করে। এক ফরিদা যে ঘরের কাজ করে, আর একজন ড্রাইভার মঙ্গেশ। আপনার মনে হয় কাজের লোকরাই করেছে? আসলে আমরা সকলকেই সন্দেহ করি, প্রতি ক্ষেত্রে প্রশ্ন করি। আমি শুধু এইটুকু জানতে চাই, ওই সময় আপনার ছেলে কেন চেঁচামেচি করেনি, আর কিডন্যাপাররা কি করে এটা জানতে পারলো যে আপনারা পুলিশের কাছে গেছেন? তবে কি কিডন্যাপাররা চান্স নিল, নাকি এখান থেকে কি ওদের টিপ দিয়েছে? ফরিদা আমাদের ঘরে 4 বছর ধরে কাজ করছে। ওর বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নেই। মঙ্গেশও 6 বছর ধরে কাজ করছে, ওর বিরুদ্ধেও কোনো কমপ্লেন নেই। দেখুন, আপনার দোকানের মিষ্টিরও এক্সপায়ারি ডেট হয়, কিন্তু লোভ, ক্রোধ আর হিংসার কোনো এক্সপায়ারি ডেট হয় না। কিছু ভাবলি?
ভাই এখান থেকে বেরোতে হবে। তো কখন যাব? ধৈর্য ধর ভাই। ধৈর্য ধরবো? ধৈর্যের সীমা পার হয়ে গেছে সুনীল। আর কত ধৈর্য, কত অপেক্ষা? ধৈর্য ধরো। আগে হ্যাঁ, এটা আমার হাজবেন্ডের নাম্বার। আপনার হাজবেন্ড কোথায়? আর উনি কি এখনো এই নাম্বার ইউজ করেন? স্যার উনি মারা গেছেন 3 বছর হয়ে আর গেছে। 3 বছর ধরে এই নাম্বারটা ওনার নামে রেজিস্টার্ড, ওনার ফোন চুরি হয়ে গেছিল। কিন্তু আপনারা মনে করেননি নাম্বারটা বন্ধ করে দেওয়া উচিত? উনি হঠাৎ করে চলে গেছিলেন। 1 বছর তো দেখতে দেখতে কেটে গেছিল। আচ্ছা, দিল্লিতে কোনো আত্মীয় স্বজন? আগে না, দিল্লিতে কোনো আত্মীয় নেই। স্যার, কিডন্যাপারদের কাছে চুরি করা মোবাইল কোনো রতন চৌরাশিয়ার নামের, যিনি 3 বছর আগে মারা গেছেন। কল লোকেশন? কেশরীনগর। আমি সব খোঁজরতে লাগিয়ে দিয়েছি, আর দীপক গুপ্তার ছবিও দিয়ে দিয়েছি। কাজের মেয়ে ফরিদা, ড্রাইভার মঙ্গেশ, দুজনের কাছে যথেষ্ট কারণ ছিল। ফরিদা ছুটিতে গেছিল ওর কোনো আত্মীয়র বিয়েতে, যেদিনকে কিডন্যাপটা হয়েছে, আর মঙ্গেশ সেই সময় দোকানে ছিল। এরা কাউকে দিয়ে করাতেও পারে। একটা কাজ করো, দুজনের পেছনেই লোক লাগিয়ে দাও স্যার। আর তাড়াতাড়ি। কিডন্যাপাররা এখনো মুক্তিপণ ডেলিভারি নিয়ে কোনো ফোন করেনি। হ্যাঁ স্যার, এটা অদ্ভুত। আর চিন্তাও হচ্ছে তাই। এই কিডন্যাপাররা করছেটা কি? কি চায় এরা? মুক্তিপণের ডেলিভারির ফোন কল এলোই না। দীপকের মা বাবার একটুও আন্দাজ ছিল না যে এই মুক্তিপণ চাইছেটাকে। পুলিশের হাতেও কোনো সূত্র ছিল না, কোনো আন্দাজ ছিল না যে বাজারের মধ্যেখান থেকে দীপক গুপ্তাকে কে কিভাবে অপহরণ করলো। তৃতীয় দিন সকালে একটা খবর এলো, এমন একটা খবর যা সবাইকে শিহরিত করে তুলল। বাচ্চাটার নাম দীপক গুপ্তা, 2 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ, ওর ফটো আমাদের কাছেও আছে। বডি কোথায় পেলেন? কিশোরীনগরে জগার্স পার্ক আছে, ওর পাশেই পাওয়া গেছে। ওখানে দেখেই আমরা ফোন করেছিলাম। কবেকার কথা? আজ সকালের। বডি এলএনসি জেনারেল হসপিটালে, পোস্টমর্টেম রুমে। না না না, এ কি করে হতে পারে? আমি তো টাকা নিয়ে রেডি ছিলাম, কিন্তু ও তো ফোন করবে বলেছিল। কি বললো পুলিশ? কি বললো বলো না, বলো না কি বললো ওরা? আরে বাবা। কিছু বলছো না কেন? বাবা, বাবা পুলিশ কি বললো? বাবা প্লিজ বলো। আমার দীপক কোথায়? বলো আমার দীপক কোথায়? বলো বলো। বাচ্চাটার মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছে। টাইম অফ ডেথ ডক্টর? বডি এখন পৌঁছতে শুরু করে দিয়েছে, তো এখন থেকে 24 ঘন্টা আগে ধরে নিতে পারেন। তার মানে কাল সকালে? আগে হ্যাঁ, বাচ্চাটার রক্তের মধ্যে ক্লোরোফর্ম বেশি মাত্রায় পাওয়া গেছে। বাচ্চাটা ফাইট ব্যাক করেছিল? কোনো মারধরের চিহ্ন? আর না। মুক্তিপণের জন্য কিডন্যাপাররা কল করেছিল পরশু রাতে, আর গতকাল বাচ্চাটাকে মেরে ফেলে। কি হতে পারে? কিডন্যাপিং নাকি অন্য কিছু? অনেক হয়েছে ভাই, চল ফিরে যাই। একদম একদম নর্মাল, যেন কিছু হয়নি। হ্যাঁ, যেন কিছু হয়নি। চল ভাই, আমি আসছি। ঠিক আছে। প্রিয়া শোনো, এখন না আমাদেরকে পুরো নর্মাল হওয়ার অ্যাক্টিং করতে হবে, ওকে? দেখো আমাদের মধ্যে এখনো কিছু পাল্টায়নি, আমরা এখনো লাভার্স। ক্যারেক্টারে এসো প্রিয়া, ভিতর থেকে ফিল করো, অনুভব করো, আর লাস্ট কদিনে যা যা হয়েছে সব ভুলে যাও। আমাদের 2 বছরের রিলেশনশিপটাকে মনে করো প্রিয়া, আমাদের ভালোবাসা। জাস্ট ফিল ইট প্রিয়া। এই মুহূর্তে আমি শুধু তোমাকে ঘেন্না করি। একটা মার্ডারার তুমি, যার সাথে আমি জীবন কাটাতে চেয়েছিলাম। মার্ডার নয় প্রিয়া, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। আরে সিনে ইম্প্রোভাইজেশন হয় না,
সেরকম এখানেও সিনে ইম্প্রোভাইজেশন হয়েছে। এবার ক্যারেক্টার কি করবে, সিচুয়েশন যা ডিমান্ড করবে ক্যারেক্টারকেও তো সেই হিসেবে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? এতে ভুল কি আছে? তোমায় না শুধু একটা নর্মাল মেয়ের রোল শুধু নিজের জন্য নয়, আমার আর অতুলের জন্য করতে হবে। তোমার অ্যাক্টিং এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি একটাও ভুল করো না, তা সেটা একটা ডায়লগ হোক বা একটা ছোট্ট এক্সপ্রেশন, আমরা তিনজনই কিন্তু ধরা পড়ে যাব। আর একটা জিনিস মনে রেখো, শাস্তি কিন্তু কখনো ভাগাভাগি করে পাওয়া যায় না। সেজন্য ক্যারেক্টার। দেবী ষোড়শিনী ভগবতী গঙ্গে শ্রীভূমোদারিণী আমার সোনা। গঙ্গে আমার সোনা। বলে মম মতিরাঙ্গব পাদ আমার সোনা। সুখদায়িনী মাদো স্তব জল মহিমা নিগমে আমার সোনা। জানে তব মহিমা রাহি আমার দীপা। জ্ঞানম হরিপদ্ম বিহারিণী গঙ্গে হিম বিদু মুক্ত আমার সোনা। পুরী মম দুষ্কৃত গুরু কৃপায়া ভব সাগরং মনোরঞ্জন নিবিদং পরমবাদং খলু জানো দীপা। ভক্ত কেল তং দ্রষ্টুম আমার দীপা। ধারিণী জন্নবী গঙ্গে খণ্ডিত গিরিধারিণী আমার দীপা। বিশ্বজননী খলু মুনি আমার সোনা। স্যার, সেল লোকেশনও কেশরী নগরের, যেখান থেকে মুক্তিপণের কল গেছিল। এখানেই কোথায় আশেপাশে রেখেছিল দীপককে ওরা। স্যার রাতে এসে লাশটা এখানে ফেলে গেছে হয়তো, আর পালিয়ে গেছে। দিনের বেলা মুক্তিপণ চায় আর পরের দিন কল করার কথা বলে, আর তার পরের দিন সকালবেলা বাচ্চাটাকে মেরে ফেলে, আর সেই রাতে বাচ্চাটাকে এখানে ফেলে যায়। নিশ্চয়ই বাচ্চাটার থেকে ওদের কোনো বিপদ ছিল, কারণ বাচ্চাটা কিডন্যাপারদের চিনত। ওটা দেখেছো? স্যার, 19 এবং 20 সেপ্টেম্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো। জুম করো, আর একটু জুম করো। বাইকটার নাম্বার পাওয়া গেলে আর একটু সুবিধা হতো। কালো রঙের 100cc বাইক স্যার। হ্যাঁ, কিন্তু দিল্লিতে এরকম বাইক কয়েক লাখ আছে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা কাজ করো, এটার প্রিন্ট আউট সমস্ত জায়গায় সার্কুলেট করে দাও। স্যার, কেমন চলছে তোর কাজকর্ম? ঠিকঠাক। মোটেই ঠিক চলছে না। তোর ট্রাভেল এজেন্সির হাল খুবই খারাপ। প্রতিটা টাকার হিসেব কিন্তু আমি জানি। বাবা, আমার কথাটা শোন। বছরের পর বছর বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুই দাঁড়াতে পারলি না একবারও। বাড়ির বিজনেস রয়েছে, তাতে হাত লাগা। আমানকে দেখ কেমন সুন্দরভাবে কাজকর্ম করছে। তুইও জয়েন কর, আমরা দুজন আছি না, তোকে কাজকর্ম শেখাবো। যা করেছি এখন ভুগতে হচ্ছে। না ভাই, আমরা ভুল টার্গেট চুজ করেছিলাম। আমি না, তুই বলেছিলি ছেলেটা ঠিক ছিল। তুই বলেছিলি ওর মা বাবা খুব বড় লোক, এই পয়সা দিয়ে দেবে। এই সব ফিল্মেই কোনো না কোনো সিন থাকে যেগুলো কখনো ওয়ার্কআউট করে এটা না। ফিল্ম না রে ভাই, এটা রিয়েল লাইফ ভাই, রিয়েল লাইফ।
ভাই সুনীল, সুনীল ভাই আমি খুব ভয় পাচ্ছি। আমারও। কিন্তু একজন ভালো অ্যাক্টরের মতো আমাকে একদম নর্মাল থাকতে হবে, আর তোকেও সেরকমই থাকতে আরে হবে। তাই তো করছি। আর তোর যে ওই অ্যাক্ট্রেস প্রিয়া, ও পারবে করতে? আরে ভাই, ও তো একটা ভুল ক্যারেক্টার, কিন্তু আছে তো আমাদেরই সঙ্গে, তাই না? টাকার জন্য গুপ্তা ওর ছেলেকে পেয়ে যাবে। না বাবা, আমি একদম ঠিক আছি। দেখো মা, তোমার কথাতেই আমি সব বুঝতে পারছি। তুমি দিল্লিতে ভালো নেই মা, রাগ করো না। কিন্তু আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব না, এরকম তো হতে পারে না। দেখো, তোমার মার আর আমার তুমি ছাড়া কেই বা আছে? আমি জানি বাবা, তুমি আমায় সবসময় সাপোর্ট করেছো। দেখো, আমি সবসময় তোমার কথা, তোমার সিদ্ধান্তকে সম্মান দিয়েছি, কিন্তু কখনো কখনো বড়দের যে অভিজ্ঞতা তাকে সম্মান দিতে হয়। পাপা, আমি বাড়ি ফিরতে চাই। তাহলে আয় মা, আজই চলে আয়। আরে, তুই এখানে এসে যা করতে চাস তাই কর। আজকে রাত্রিরে ফ্লাইটের টিকিট পাঠিয়ে দেবো। না না পাপা, আমি তোমায় বলে দেবো, আমার আরো 2-4 দিন চাই। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝবি, কিন্তু কখনো এটা ভাবিস না যে ঘরে ফিরে আসা মানে ফেলিওর হওয়া। ফেলিওর মানুষ তখনই হয় যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয়। তুমি এখানে ফিরে এসে আবার নতুন করে চেষ্টা করবে, জীবনটাকে আবার নতুন করে শুরু করতে হবে। প্রথম থেকেই এই অপরাধে যুক্ত থাকতে রাজি না হওয়া প্রিয়া এবার ভেঙে পড়েছিল। সে বাড়ি ফিরতে চাইছিল। পুলিশের আন্দাজ ছিল যে এই কিডন্যাপিং আর মার্ডারের পিছনে নিশ্চয়ই ভিতরের কারোর হাত আছে, কিন্তু সেই হাতটা আলোতে তখন এলো যখন একটা খুবই অদ্ভুত আর সাধারণ খবর পুলিশ জানতে পারলো। স্যার, ওই চাকরানি ফরিদা আর ড্রাইভার মঙ্গেশ, ওদের দুজনকে কিছুক্ষণের জন্য আলাদা করুন। আর হ্যাঁ, আরো একটা অ্যাঙ্গেল আছে, সেটাকে একটু তলিয়ে দেখুন স্যার। কোন অ্যাঙ্গেল? এই যে ঋষিকেশ গুপ্ত আছে না, ও 3 মাস আগে নিজের ঘরের পুরো কাজ করিয়েছিল, ইন্টেরিয়ার। তো তাহলে ভাবুন স্যার, এত বড় বাড়িতে কাজ হচ্ছে, তাহলে কত লোক সেখানে কাজ করেছে? শ্রমিক, সুপারভাইজার। আর এইরকম বড় সড়ো বাড়িতে যে কারোর মাথা ঘুরে যেতে পারে। আমি ভেনোরেশন করিয়েছিলাম, আর ওর কন্ট্রাক্ট আনন্দ রাজপুতকে দিয়েছিলাম। আমার সমস্ত দোকানের ইন্টেরিয়ার আনন্দ রাজপুতই করে। দেখুন স্যার, ঋষিকেশ গুপ্তা আমার বড় ক্লায়েন্ট অবশ্যই, কিন্তু সব থেকে বড় নয়। ওনার থেকে অনেক বড় ক্লায়েন্ট আছেন যারা আমাকে নিয়মিত কাজ দেন, অফিস হোক, বাড়ি হোক, শোরুম হোক। কোনো স্টাফের বিরুদ্ধে তো কোনো অভিযোগ আসেনি। আমার অত্যন্ত সৌভাগ্য যে এখনো পর্যন্ত কোনো স্টাফকে আমাকে বদলাতে হয়নি। মানে রেপুটেশন আছে, নাম আছে আমার। কিন্তু লোকেরা তো বদলে যায়, তাই না? লোকেদের স্বভাব চরিত্র কখন কবে কিভাবে বদলায় আগে থেকে কিছুই বোঝা যায় না। আপনি কি আমার কোনো স্টাফকে সন্দেহ করছেন নাকি? গুপ্তাবাবুর বাড়িতে যারা যারা কাজ করেছে তাদের সবার ডিটেল আমার চাই। হ্যাঁ সুলেমান, বল। কি স্যার, এই আনন্দ রাজপুতের ছেলেদের ঠিকুজি বের করছেন নাকি? কেন, তুই কিছু পেলি নাকি? কিছু না, অনেক কিছু পেয়েছি স্যার। তো বলছিস না কেন? তাহলে সবার আগে সব কারিগরদের একটু সাইড করুন স্যার। আর আনন্দ রাজপুতের যে বড় ছেলেটা আছে না, সুনীল রাজপুত, ওকে তুলে নিন। কোনো প্রমাণ? 100 সিসির ব্ল্যাক বাইক, কেসিল নগরে যাতায়াত। ওর গার্লফ্রেন্ড থাকে এখানে, ভাড়া থাকে। আর সেদিন যে বাচ্চাটা শেষ যাত্রা এসেছিল স্যার, আমি ওর মুখ দেখেই বুঝে গিয়েছিলাম বেটা পুরো চোর, কারো চোখে চোখ রাখছিল না ও। স্যার 3 দিন ধরে নজর রেখেছে ওই সুনীল রাজপুতের উপর। আম্মির কসম খেয়ে বলছি, যদি এর সাথে যুক্ত না থাকে তাহলে লাইন ছেড়ে দেবো। ওর তো মুখেই ভয়ের ছাপ স্পষ্ট। অ্যাক্টর হতে গিয়েছিল, কিডন্যাপার আর কিলার হয়ে ফিরেছে। সুনীলকে ধরে নিয়ে গেছে কেন?
জানি না। প্রথমে স্টাফেদের ডিটেলস চাইলো, তারপর আমি দু একজনকে ফোনও করলাম। অফিসার তো জিজ্ঞাসাবাদ করে সুনীলকে নিয়ে চলে গেল। আমান, এই ব্যাপারে তুই তেমন কিছু জানিস কি? না বাবা, কিন্তু হ্যাঁ গত 6-7 দিন ধরেও একটু চুপচাপ ছিল। কিন্তু এই কথাটা তুই আমাকে বলিসনি কেন আগে? বাবা, আমি ভেবেছিলাম এটা হয়তো ট্রাভেল এজেন্সির কোনো প্রবলেম হবে, আর আমি তোমাকে বললে তুমি ওকে জিজ্ঞাসা করতে, তাতে ওর টেনশন আরো বাড়তো। সেই জন্য আমি তোমাকে বলিনি। স্যার কিছু তো বলুন, আপনি আমার কাছে কি জানতে চান? চিন্তা করার কিছু নেই সুনীল, রুটিন জিজ্ঞাসাবাদ আর কি। জল খাবি? চা বিস্কুট অন্য কিছু? আগে না, আপনার যা 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 জানার আপনি তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, কি জানতে চান? প্রশ্ন করব না, কিছু দেখাবো। এটা দেখ, এই যে দুটো ছেলে আছে হেলমেট পরা, এরা ঋষিকেশ গুপ্তার ছেলে দীপক গুপ্তাকে প্রথমে কিডন্যাপ করেছিল, তারপর মার্ডার করে, আর তারপর লাশটাকে নিয়ে কেশরীনগরের যোগেশ পার্কের পাশে ফেলে দেয়। এখন এই যে ছেলেটা, এই যে পেছনের ছেলেটা, আমরা জানতে চাই দ্বিতীয় ছেলেটা কে? দ্বিতীয় ছেলেটা মানে কি? দেখুন, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তুই জানিস সুনীল, কারণ আমরা 100% জানি যে এই সামনের ছেলেটা তুই। শুধু পেছনের ছেলেটাকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। চল বল। স্যার কি সব বলছেন আপনি? মানে কিছু বুঝতে পারছেন না বলে যা খুশি বলবেন স্যার। কি বলছেন স্যার? আপনার সত্যি মনে হয় যে আমি দীপককে খুন করেছি স্যার? আপনার কি মনে হয় আপনি যা বলবেন আমি সেগুলো মেনে নেবো স্যার? স্যার এইগুলো না আপনি অন্য কারোর সঙ্গে করুন, আর আমি সত্যিই জানতাম না যে পুলিশ স্টেশনে এইসব কথাও হয়। দেখ ভাই, পুলিশ স্টেশনে কি কি হয় সেটা জানতে, সেটা বুঝতে তোর পুরো হাওয়া পেরিয়ে যাবে। আচ্ছা একটা কথা বল, একজন অ্যাক্টরের এই মুখের ছবিটা খুব দামি হয় তাই না? আপনি আমায় হুমকি দিচ্ছেন? আমি কিন্তু জানি আমার অধিকার কি। আইন সম্পর্কে একটু জ্ঞান আমারও আছে। ভেরি গুড, সুপার। পুলিশি নির্যাতনের শিকার একজন সাধারণ মানুষ, রাগী মানুষ, সেটার খুব ভালো অ্যাক্টিং তুই করলি। চল এবার তাড়াতাড়ি তুই তোর আসল ক্যারেক্টারে চলে আয়, ক্রিমিনালের ক্যারেক্টার, একজন খুনির ক্যারেক্টার। আর একটা টেকেই আমাকে সব সত্যিটা বলে ফেল। আর এটা ঠিকই এক টেকে বললে অতুলের ব্যাপারে সব সত্যিটা তুই আমাকে বলে ফেলবি। অতুল? প্রিয়া, তোর গার্লফ্রেন্ড, খুব ভালো অ্যাক্ট্রেস। ওর তো টেক অব্দি যেতে হয়নি, রিহার্সালেই ও সব সত্যিটা বলে ফেলেছে। স্যার, আমি তো সুনীলের হাতে পায়ে পর্যন্ত পড়েছি, কিন্তু আমার কথা শোনেনি। ও আমাকে ভয় দেখিয়ে ফ্ল্যাটে আটকে রেখেছিল। দেখ, আমরা এটা জানি তুই আর অতুল বাচ্চাটাকে কিডন্যাপ করেছিলি, কিন্তু আমরা এটা জানি না যে তোরা দুজন মিলে ওকে কেন খুন করলি। এই প্রশ্নটার উত্তর আমাদের চাই। বিশ্বাস কর, তুই যদি না বলিস আমরা কিন্তু খুঁড়ে বার করতে জানি। আর যদি আমরা খুঁড়ে বার করি তোর খুব ব্যথা লাগবে, কষ্ট পাবি। আচ্ছা দাদা শুনুন না, আপনাদের মধ্যে কেউ একজন আসুন তো এদিকে। দেখুন সাবধানে নিয়ে যাবেন, টাইলস আছে। সুনীল দাদা, ওহো হোয়াটসঅ্যাপ চ্যাম্প, তুমি আজও আমাকে একটা আইসক্রিম দেবে তো? হোয়াই নট, অফ কোর্স। যাবো? হ্যাঁ। অলরাইট, লেটস গো। ঋষিকেশ গুপ্তার বাড়িতে যখন কাজ চলছিল তখন সুনীল সেখানে যাওয়া আসা করতে থাকত। সেই সময় সুনীল আর দীপকের আকস্মিকভাবে বন্ধুত্ব হয়ে যায়। আর বেস্ট ব্যাপারটা কি জানিস? স্কুলটা এতটাই কাছে যে নো স্কুল বাস। এত বড় বাপের ছেলে, আরে এসি গাড়িতে যাতায়াত করে নিশ্চয়ই। আরে না রে, স্কুলটা এতটাই কাছে যে ও হেঁটেই যাতায়াত করে।
এক সপ্তাহ চোখে চোখে রাখবো, তারপর কাজটা করব। দেখ ভাই, আমরা তো চুপচাপই ট্রাই করব, কিন্তু তোর দীপক গুপ্তা কি করে চুপচাপ বসবে? চিৎকার কেন করবে না? চিৎকার এর জন্য করবে না, কারণ এবার কিডন্যাপার একদম ক্যারেক্টারে থাকবে। ও আমার সঙ্গে আসবে, কারণ আমরা দুজন একে অন্যকে ভালো করে চিনি। আরে সুনীল দাদা, তুমি এখানে? আরে হ্যাঁ, আমি তোকে নিতে এসেছিলাম। তোর দাদা আছে না, পাবন, ও আমায় বললো যে তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কি করে হয়েছে তুমি বলো না সুনীল দাদা। সেটা আমি জানি না, শুধু পাবন বললো তোকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছতে। আরে সুনীল দাদা তাড়াতাড়ি চলো, পাপা সিরিয়াস নয় তো? না সিরিয়াস নয়, শুধু পাবন বললো যে ওনার খুব আঘাত লেগেছে। তাড়াতাড়ি চলো। আরে সুনীল দাদা, আমাকে তো হসপিটালে যেতে হবে, আমি বাবার কাছে যেতে চাই। বাবু 5 মিনিটের জন্য বস, আমরা যাবো। কিন্তু আমি হসপিটালে যেতে চাই আরে শোনো বাবার বাবা, কাছে। আমি তোকে নিয়ে যাবো তো হসপিটাল, কেন চিন্তা করছিস? তুই এখানে ওয়েট কর, আমি আসছি, ঠিক আছে? তুই আর অতুল ক্লোরোফর্ম দিয়ে দীপককে অজ্ঞান করে দিস, তারপর মুক্তিপঞ্চে কল করিস, সেটা চুরির সিম কার্ড দিয়ে। কোথায় পেয়েছিলি সেটা? ওটা অতুল ব্যবস্থা করেছিল। পরের দিন তোরা জায়গা বলবি বলেছিলি, টাকা নিয়ে দীপককে ফিরিয়ে দিতিস। এর মধ্যে এমন কি হলো যে বাচ্চাটাকে তোদের মারতে হলো? একটা কথা আমি একদম ভুলে গেছিলাম। সুনীল দাদা, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। সুনীল দাদা, সুনীল দাদা, খোলো খোলো, ছেড়ে দাও আমায়, খোলো, ছেড়ে দাও না। কি হয়েছে? আমি সবকিছু বুঝে গেছি সুনীল দাদা, তোমরা আমাকে এখানে জেনে শুনে এনেছো, আর আমার বাবার কিছুই হয়নি। আর তুমি তোমার বন্ধুকে ওই রুমালে করে কিছু আমাকে অজ্ঞান করার জন্য নিয়ে আসতে বললে। কি জানতে পেরেছিস? এদিকে। আরে ভয় পাচ্ছিস কেন? এদিকে বস। দেখ, আজ সন্ধ্যেবেলা আমি তোকে তোর মা বাবার কাছে দিয়ে আসবো। এবার শুধু শান্তিতে এখানে চুপ করে বস, ঠিক আছে? আমার বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে, আর আমি বাবাকে সবকিছু তোমার ব্যাপারে বলে দেবো। তারপর দেখবে বাবা কি করে, ছাড়বে না তোমাদের সবাইকে। সুনীল, এক্ষুনি ওর বাবাকে ফোন কর, লোকেশন বল, টাকা নে আর ওকে ফিরিয়ে দে ভাই। আরে মারা গেলাম ভাই, এবার তোর টাকাটাও পাবো না, আর একে আমরা ফেরতও দিতে পারবো না। মজা করিস না ভাই, ওর বাবাকে ফোন কর, পয়সা নে আর ওকে ফিরিয়ে দে। তারপরে কি? তোর কি মনে হয় সারা জীবন নিজের মুখ বন্ধ রাখবে? হ্যাঁ, নিজের ফ্যামিলিকে আমাদের ব্যাপারে কিচ্ছু বলবে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শালা, তোর প্ল্যানে গন্ডগোল আর আমি বোকা? আরে ভাই, আমি কি কোনো প্রফেশনাল ক্রিমিনাল? আরে আমিও তো এই ক্যারেক্টারটা প্রথমবারই প্লে করছি। ছোটখাটো ভুল তো আমরা করেই ফেলি, তাই না? ছোটখাটো ভুল? হ্যাঁ, এটাকে তুই ছোটখাটো ভুল বলছিস? আমরা এখন জীবন নিয়ে খেলছি, এখন কি করব? বিপদ তো বেড়েইছে, কিন্তু যদি এ বেঁচে থাকে না, তাহলে আমরা মরে যাব। কি বলছিস ভাই? হ্যাঁ, কি বলছিস তুই? সুনীল না, সুনীল, পাগল হয়ে গেছিস তুই? অল্টারনেটিভ বল, বল বল না অন্য কোনো প্ল্যান থাকলে। ভাই, এটা অন্যদিকে চলে যাচ্ছে। না, এটা অন্যদিকে চলে গেছে।
ভাই খুব খিদে পেয়েছে, খাওয়ার জন্য একটু ডিম রুটি নিয়ে আসবি? স্যার, আমি ওই বাচ্চাটাকে চিনতাম না। আমি তো এটাও জানতাম না যে ওরা ওকে মেরে ফেলেছে। আমি কিচ্ছু জানি না স্যার। আমি শুধু এটা জানতাম যে আমি ওই প্ল্যানের অংশীদার হতে চাই না। সুনীল তো আমাকে ভয় দেখিয়ে রেখেছিল। আমি ক্যারেক্টারটা প্লে করতে পারিনি, আমার স্টোরিটা ফ্লপ হয়ে গেছে স্যার। সিনেমায় যাই হোক না কেন, কিন্তু বাস্তব জীবনে অপরাধীর পোশাকে যে ক্যারেক্টার তৈরি হয় তাদের গল্প সব সময় সুপার ডুপার ফ্লপ হয়। জানিস এই ধরনের ফিল্মের এন্ডিং কোথায় হয়? হয় জেলে, না হয় ফাঁসির দড়িতে। কিন্তু তুই যদি একটা ক্যারেক্টার করতিস একজন সৎ মানুষের, যার সততা বিপথে যাওয়া মানুষকে পথ দেখায়, তাহলে তুই দীপককে মারার বদলে স্যারেন্ডার করতে পারতিস। কিন্তু না, তোর ভেতরের একটার খুবই দুর্বল সুনীল, যে ঠিক আর ভুলের পার্থক্যটা বুঝতে পারে না, যে সিনেমা আর বাস্তব জীবনের পার্থক্যটা বুঝতে পারে না। এসব কি করলি রে তুই? একটা ছোট বাচ্চাকে মেরে ফেললি তুই। আমি মুখ লুকিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে পালিয়ে চলে আসতে চাইনি। আমি চাইছিলাম সেকেন্ড চান্স, আমার অধিকারের সেকেন্ড চান্স। এইরকম ভাবে নিলি সেকেন্ড চান্স? তো আর কিভাবে নিতাম? আর কি রাস্তা ছিল আমার কাছে? মুম্বাই থেকে স্ট্রাগল করতে চেয়েছিলাম, কে দিত আমায় টাকা? কে সাপোর্ট করতো? তুমি। প্রিয়া, আমরা তোমার কাছে এটা আশা করিনি। এত কিছু হচ্ছিল তোমার সাথে, আমাদের দুজনকে একবারও বলার প্রয়োজন বোধ করনি। সব সময় রেগে গিয়ে কথা বলতিস, ফোন কেটে দিতিস। আমরা ভাবতাম তুই টেনশনে আছিস, তাই তোকে আর বিরক্ত করতাম না। প্রিয়া, তোকে ভরসা করতাম, তুই কিছু একটা করে দেখাবি। সেটাই তো করতে চেয়েছিলাম মা, কিন্তু কিভাবে কোথায় ফেসে গেছি নিজেই বুঝতে পারিনি। সুনীল এরকম ছিল না। ও প্রথমে খুব ট্যালেন্টেড আর হার্ড ওয়ার্কিং ছিল, আমিও। কিন্তু আমরা হেরে গেছিলাম মুম্বাইতে। বাড়ি চলে আসতিস মা। পাপা, আমরা সেকেন্ড চান্সের প্ল্যানিং করছিলাম। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সুনীল এতটা নিচে নেমে যাবে। ওর ক্যারেক্টার সম্পূর্ণ বদলে গেল। হয়তো এটাই ওর আসল ক্যারেক্টার, যেটা তুই আগে বুঝতে পারিসনি। সুনীল রাজপুত আর অতুল বিশ্বকর্মাকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 363 নম্বর ধারা অনুযায়ী কিডন্যাপিং এর জন্য আর 364 এ ধারায় মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আপাতত দুজনই জুডিশিয়াল কাস্টাডিতে আছে। এই কেসে প্রিয়ার ভূমিকাকে পুলিশ সুনীলের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করিয়েছে, আর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রিয়াকে এই কেসের আই উইটনেস বানানো হোক। একটা অসফল কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ কতক্ষণ লড়াই করবে? কোনো ডেট ফিক্স করা যায় কি? কেউ জানে যে ওই ডেটের একদিন পর কোন চমৎকার ঘটবে? বিশেষত আমাদের, অর্থাৎ এই ফিল্ম আর টিভি জগতে এই ধরনের চমৎকারী সাফল্যের কাহিনীর কোনো অভাব নেই। কিন্তু বহু বছরের স্ট্রাগল আর বহু ক্ষতির পরেও একটাও ব্রেক না পাওয়ার কাহিনী সাফল্যের কাহিনীর থেকে 100 গুণ বেশি আছে।
হয়তোবা 1000 গুণ বেশি আছে। সেই জন্য মুম্বাইয়ের মায়ানগরীতে স্ট্রাগল স্পন্সর করা মা বাবাদের দোষারোপ করা বোধহয় ভুল হবে, আর সেই সঙ্গে সেই সব যুবকদেরও দোষ দেওয়া ভুল হবে যারা নিজেদের বলিউডের আকাশে ওড়ার স্বপ্ন দেখে চলে, কিন্তু নিজের ফিল্মি বা যে কোনো ধরনের স্বপ্নকে পূরণ করার জন্য, জীবনে নিজের সেকেন্ড চান্সকে খোঁজার জন্য কাউকে হত্যা করা বা কোনো ধরনের অপরাধের সাহায্য নেওয়া মোটেই ক্ষমার যোগ্য নয়। আপনি আপনার লড়াইতে যতবারই ব্যর্থ হন না কেন, আপনি বারবার উঠে আশার আলো জ্বালিয়ে রাখতে পারেন, আর হয়তো ভাগ্য আপনাকে সাফল্যের সীমা পার করিয়ে দিতে পারে, কিন্তু অপরাধের সাহায্যে কোনো স্বপ্ন পূরণ হয় না, আর মানুষ এমনভাবে পড়ে যায় যে তার দ্বিতীয়বার উঠে দাঁড়ানো অসম্ভব হয়ে ওঠে। ক্রাইম নেভার নেভার পেজ। আমরা সবাই জানি যে অপরাধ কতটা ব্যর্থ হয়, তা সত্ত্বেও দিন দিন অপরাধ বেড়েই চলেছে। এরকম কেন? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শাস্তি একজনকে, শিক্ষা গোটা দেশকে। জয় হিন্দ।